হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমাদের আলো ক্লাস 10 এর লাস্ট ক্লাস। আজকে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কি পড়বো? কাছের আমরা চোখ দিয়ে কাছের বস্তু এবং দূরের বস্তু কিভাবে দেখতে পাই। তারপর শিখবো আমাদের চোখের নানা রকম যে রোগ হয় তার কিভাবে সংশোধন করবো, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট। এগুলো কি জিনিস এগুলো জানবো। আর কি জানবো? খুব তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টি। আলোর বিচ্ছুরণ কি জিনিস, আলোর তরঙ্গ কি কি আছে, এর মধ্যে কম্পাঙ্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, বেগ আছে, আলোর বিক্ষেপণ কি জিনিস। তাহলে এই সব কিছু কিন্তু আজকের ক্লাসে পুরো ডিটেলসে জানবো। চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাসে। আমরা কিন্তু অলরেডি জেনে নিয়েছি চোখের পার্টগুলো কি আছে, বা চোখ কিভাবে আলো ঢোকে, কিভাবে বিভিন্ন পার্টগুলো যে কাজে লাগে, কর্নিয়া কি কাজে লাগে, রেটিনা কি কাজে লাগে, লেন্স কি কাজে লাগে। তো আজকে যেটা জানবো যে কোনো বস্তু যদি দূরে থাকে আর কোনো বস্তু যদি কাছে থাকে তাহলে আমরা কিভাবে দেখবো, এবং সেটা যদি কোনো সমস্যা হয় তাহলে কি প্রবলেমগুলো আমাদের আসবে। ঠিক আছে, এই থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, শর্ট আসে, এবং তার ছোট ছোট জিনিসগুলো জানলে কিন্তু শর্ট কোশ্চেনগুলো আরামসে করতে পারবে। প্রথমে আসি যে দূরের বস্তু দেখা। দূর থেকে কোনো বস্তু মানে দূরে কোনো বস্তু আছে সেই বস্তুটাকে আমি দেখছি, আর এদিকে দেখবো হচ্ছে কাছে কোনো নিকটে কোনো বস্তু আছে সেই বস্তুটাকে দেখছি। কিভাবে দেখবো? আগে সিম্পল একটা ফরমেশন আঁকি চোখের। সার্কেল করে দিই সিম্পল। এখান থেকে উঠে যাবে, আর এখান থেকে এই, এখান থেকে এই, বোঝা যাচ্ছে এটা সিম্পল আমাদের চোখের একটা ফরমেশন। তাই এখানে আমাদের থাকবে কি আছে, এখানে থাকবে আমাদের লেন্সটা, আর এইখানে আমার সিলিয়ারি বডিটা থাকবে। ঠিক আছে, এটা সিলিয়ারি বডি, মানে সিলিয়ারি পেশি বলে যেটাকে, এরকম থাকবে। ঠিক আছে, তো এবার দেখো যদি দূর থেকে কোনো বস্তু থাকে তার মানে কি আলো কোথা থেকে পড়বে? দূর থেকে আসবে। আলো দূর থেকে কিভাবে আসবে? সমান্তরাল ভাবে আসবে। সমান্তরাল ভাবে আমাদের কোথায়? লেন্সে পড়লো। তাহলে দূরে যখন থাকছে, দূরের বস্তু দেখছি, কাছের বস্তু না, দূরের বস্তু দেখছি, তখন কি হবে? তখন লেন্সের যে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, সেটা কি হয়, মানে বক্রতা যেটা, লেন্সের বক্রতা যেটা, লেন্সের বক্রতা সেটা কি হবে? সেটা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে লেন্সের বক্রতাটা যদি হ্রাস পায় মানে লেন্সটা কি হয়ে যাবে? বক্রতা হ্রাস পেলে, বেন্ডিংটা হ্রাস পেলে লেন্সটা পাতলা হয়ে যাবে। লেন্সটা কেমন হবে? লেন্সটা পাতলা হয়ে যাবে। তাহলে বক্রতা হ্রাস পাবে, তাহলে লেন্সটি পাতলা হবে। ঠিক আছে, লেন্সটা পাতলা হবে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, লেন্সের বক্রতা হ্রাস পাবে কেন? এই যে এখানে সিলিয়ারি মাসেলটা আছে সেইটা কি হবে? শিথিল হয়ে যাবে। মানে এখানে কি হবে? সিলিয়ারি মাসেল যেটা আছে, সিলিয়ারি পেশি, সেটা কি হবে? শিথিল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি সিলিয়ারি পেশিটা যদি লুজ হয়ে যায় তাহলে কোন দিকে আসবে? তাহলে মানে দেখো কোন একটা জিনিস আছে, ঠিক আছে, এই জায়গাটা আমার মানে লেন্সটা আছে, এই দুটো সিলিয়ারি পোর্শন, ধরো এই দুটো পোর্শন হচ্ছে সিলিয়ারি পোর্শন, মধ্যখানটা লেন্স আছে। এই যদি আলগা হয়ে যায় তাহলে কি হবে? এটা লম্বার দিকে বেড়ে যাবে, তাহলে লেন্সটা পাতলা হয়ে যাবে, সরু হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে এটা আরেকটু নিচে থেকে হবে। তাহলে কি হবে? এইখানটা যে অন্ধবিন্দু থাকবে সেইখানে এসে এ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা আমরা কখন দেখবো? যখন বস্তুটা দূরে আছে, মানে দূরের বস্তু যখন আছে তখন কিন্তু এই সেগমেন্টটা কাজ দেবে। ঠিক আছে, যখন বস্তুটা কাছে থাকবে তখন কেমন কাজ করবে? সার্কেল এঁকে নিই। ঠিক আছে, একটু ভুল হচ্ছে। ওকে, ঠিক আছে, এক মিনিট। তো এখান থেকে এসে এখান থেকে
বেরিয়ে যাবে। এইবারে দেখো, এইবারে এখানে তো অ্যাজ ইট ইজ আছে, আর এখানে যেমন সিলিয়ারি বডি থাকবে সিলিয়ারি বডি তেমন আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে দেখো ঘটনাটা, বস্তুটা আছে আমার নিকটে, কাছে আছে। ঠিক আছে, তাহলে কাছে থাকলে দেখো, কাছে থাকলে বিষয়টা কেমন হবে, কাছে থাকলে আমি আর একটু কাছে ধরি তাহলে আমাদের সুবিধা হবে। ধরো কাছে আছে, তাহলে কি হবে, এইভাবে আলোটা পড়বে। আলোর গতিপথটা কেমন হবে, এই দিকে আলোটা হবে, বিন্দু থেকে আসছে তো, এটা অনেক দূর থেকে আসছিল কোনো বস্তু, সেই জন্য এইভাবে এঁকেছি। যদি এবার কাছে থাকে তখন কেমন হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু সিলিয়ারি পেশিটা শিথিল হবে না, তখন কম্প্রেস করবে সিলিয়ারি পেশিটা। এই ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের সিলিয়ারি পেশিটা শিথিল হয়েছিল। কিন্তু এবার কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি সংকুচিত হবে। ঠিক আছে, এবার যদি সিলিয়ারি পেশিটা সংকুচিত হয়ে যায়, ভালো করে বোঝো, যদি সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে যায় তাহলে কি হবে, এই লেন্সটার উপর চাপ পড়বে, লেন্সটা কম্প্রেস হবে। তাহলে লেন্সটা যদি কম্প্রেস হয়, লেন্সটা কি হবে, পুরু হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাহলে কি হবে, লেন্স পুরু হবে। তাহলে লেন্স পুরু হচ্ছে, আর আরেকটা জিনিস দেখো, লেন্স পুরু হচ্ছে তাহলে কি হচ্ছে, এর ক্ষেত্রে কি হয়েছিল, বক্রতা ব্যাসার্ধ হ্রাস পেয়েছিল, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, বক্রতা ব্যাসার্ধ মানে বক্রতাটা বৃদ্ধি পাবে, এই লেন্সের বক্রতাটা বৃদ্ধি পাবে, লেন্সের বক্রতা বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? তাহলে বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, এখান থেকে এসে এই যে এখানে অন্ধবিন্দু থাকবে, এইখানে এসে আমাদের যোগ হয়ে যাবে, মানে প্রতিবিম্বটা সিম্পল তৈরি করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যদি কোনো দূরের বস্তু হয় তাহলে আমরা কিভাবে দেখব, আর এইটা হচ্ছে যদি বস্তু যদি কাছে থাকে তাহলে আমরা কি করে দেখব। বোঝা গেছে, টপিকটা ক্লিয়ার হয়েছে? এই যে জিনিসটা দেখলে, এই জিনিসটাকে বলে অ্যাকচুয়ালি উপযোজন। উপযোজন, তাহলে উপযোজনটা অ্যাকচুয়ালি কি, আমি চোখের কোনো মুভমেন্ট হচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি দূরের জিনিসও দেখতে পাচ্ছি, আমি কাছের জিনিসও দেখতে পাচ্ছি। তার মানে কি, সহজ কথায় উপযোজন বলতে কি বলবো, যে আমি বা কোনো ব্যক্তি তার অবস্থান, চোখের অবস্থান পরিবর্তন না করে শুধুমাত্র চোখের এই যে কি করছি আমরা এখানে, মানে চোখের বক্রতাটাকে হ্রাস করছি আর এখানে কি করছি, সংকুচিত করছি, এর মাধ্যমেই কাছের এবং দূরের জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, সেই ব্যাপারটাকে আমরা বলছি উপযোজন। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এখানে এই যে পুরু হচ্ছে, মোটা চলে, পাতলা হচ্ছে, মোটা হচ্ছে, এই ব্যাপারটা কি হচ্ছে, এই যে পাতলা হচ্ছে, মোটা হচ্ছে, মানে সিম্পল কথা ভাবো, ধরো লেন্সের একটা, ধরো লেন্স এইরকম আছে আর একটা লেন্স এইরকম আছে, তাহলে দুটোর ফোকাস দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, তাই না? তাহলে আমরা দুটোর ফোকাস দৈর্ঘ্যের পার্থক্য করছি ইনস্ট্যান্ট, শুধু সিলিয়ারি পেশির মাসেলটা নড়িয়ে চড়িয়ে ইনস্ট্যান্ট এই ব্যাপারটা করছি, বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ফলে আমরা দূরের জিনিস দেখতে পাচ্ছি, আবার কাছের জিনিসও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, আমরা নিজেরা ফোকাস দৈর্ঘ্যটাকে চেঞ্জ করতে পারছি। এই ঘটনাটাই হচ্ছে উপযোজন। ঠিক আছে, আর এইভাবে কিন্তু আমরা বস্তুর কাছের এবং দূরের জিনিসটাকে পরিষ্কারভাবে দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল? এরপরে যদি সঠিকভাবে এখানে না তৈরি হয় তার ফলে কি কি প্রবলেম হতে পারে, আর বয়স হলে বা এই জাতীয় কি কি প্রবলেম হয় সেটা আমাদের পরীক্ষায় আসে এবং আমাদের জানতে হবে। এইবারে আসবো মায়োপিয়া। প্রথম আমাদের চোখের যে রোগ সম্বন্ধে আমাদের জানার দরকার সেটা হচ্ছে মায়োপিয়া। এবার মায়োপিয়া, এটার আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় নিকট দৃষ্টি দোষ। ঠিক আছে, নিকট দৃষ্টি দোষ।
দৃষ্টি দোষ বলা উচিত না, নিকট দৃষ্টি, এটাই বেটার, নিকট দৃষ্টি। এবার প্রশ্ন হচ্ছে এই যে নিকট দৃষ্টি এই ব্যাপারটি কি? আচ্ছা, মায়োপিয়া বলছি নিকট দৃষ্টি, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে দূরের জিনিস দেখতে সমস্যা। তা দূরের জিনিস দেখতে সমস্যা, কিন্তু এখানে নিকট দৃষ্টি, এই রকম কেন নাম দিচ্ছি? দূরের দেখতে তো হচ্ছে দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু এখানে নিকট দৃষ্টি বলছি কেন? দেখো, একটা সিম্পল একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবে। এখানে থাকে লেন্স, আর এখানে ধরো পার্টটা, স্নায়ুর পার্টটা চলে গেল, ঠিক আছে? ধরো আমাদের এইভাবে আলো আসছে, ঠিক আছে? তাহলে আমার কি হয়, আমার এখানে এসে মিলিত হয়, রেটিনাতে এসে পড়বে, তার ফলে আমরা প্রতিবিম্বটা দেখতে পাবো। এটাই আমরা এতদিন জেনে এসেছি, শিখে এসেছি। তো এবার ব্যাপার হচ্ছে যে আচ্ছা, এবার অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে আমাদের এই সিলিয়ারি পেশি নানা রকম সমস্যা হয়। হয়তো কখনো কমপ্রেস করতে গিয়ে বেশি কমপ্রেস করে ফেলে, কম কমপ্রেস করে ফেলে, এরকম নানা রকম সমস্যা হতেই পারে। এর ফলে কি হয়, রেটিনাতে যাবার আগেই এখানে এই বস্তুটা এইটা করে ফেলে। রেটিনাতে যাওয়ার আগেই আমার কি হচ্ছে, আলোটা মিলে যাচ্ছে। তাহলে কি করে হবে? রেটিনাতে না পড়লে তো আমার প্রতিবিম্ব দেখতে পাবো না। রেটিনাতে না পড়লে আমরা মানে প্রতিবিম্বটা দেখতে পাবো না, বা ব্লার হয়ে যাবে, বা অস্পষ্ট দেখতে পাবো। তাহলে এটাতে তো সমস্যা হচ্ছে। তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো রেটিনার কাছে তৈরি হচ্ছে, এই কারণের জন্য এর নাম নিকট দৃষ্টি। রেটিনার কাছে তৈরি হচ্ছে, রেটিনার পরে নয়, রেটিনার আগে তৈরি হচ্ছে, কাছে, সেই কারণের জন্য এর নাম হয় নিকট দৃষ্টি। এবার বিষয় হচ্ছে যে আমি যদি বলি তাহলে এইটাকে আমি সলভটা করব কি করে, খুব ইম্পর্টেন্ট, এই সমস্যাটাকে আমি সলভ করব কি করে? সবচেয়ে জেনে রাখবে এই জিনিসটা, যে এখানে আমি অবতল লেন্স বা কি বলে ওটাকে, কনকেভ লেন্স যুক্ত চশমা যদি আমি ব্যবহার করি, তাহলে আমার এই সমস্যাটা সমাধান হবে। এবার ব্যাপার হচ্ছে যে কি করে সমস্যাটা সমাধান হবে অবতল লেন্স ব্যবহার করলে। অবতল লেন্সের ক্যারেক্টারিস্টিক কী, অবতল লেন্স কী কাজ করে? অবতল লেন্সের একটাই কাজ, যদি আলো এরকমভাবে আসবে তাহলে এটা ছড়িয়ে যাবে, এই তো হিসাব। আলো যদি আমার এরকম আসে, সমান্তরালভাবে আসছে, তাহলে আমার কি করছে, ছড়িয়ে দিচ্ছে, ঠিক? তাহলে এই জিনিসটাই যদি আমরা ইউজ করি, বড়ই ছোট হয়ে গেছে, ভালো করে দেখো, ধরো এরকম আসছে, তো এসে ধরো মিলে যাচ্ছে এই রকম, ঠিক আছে? এবার কি করলাম, আমি এর আগে একটা অবতল লেন্স ইউজ করলাম, ঠিক আছে? তাহলে অবতল লেন্স কি করবে, আলোটাকে ছড়িয়ে দেবে, তাহলে এর ফলে কি হবে, দেখো এইবার কিন্তু আর কাছে নেই, দূরে চলে এসছে, তার ফলে এরা কিন্তু এবার এইখানে এসে তৈরি করবে প্রতিবিম্ব। বোঝা গেল?
তাহলে এটা আমরা সঠিকভাবে দেখতে পাবো। ওই জন্য মানে যখন তোমরা চোখ দেখাতে যাবে দেখবে যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা লেন্স ব্যবহার করে তোমাকে জিজ্ঞেস করা হয় বারবার যে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। সঠিক মানে কোন লেন্সটা দিলে কত পাওয়ার দিলে তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো, সেইটা এখান থেকে বোঝা যাবে। এইটা হচ্ছে তার কার্য, কীভাবে কাজ করে। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার হয়েছে তো? চলো এবার জানবো হাইপারমেট্রোপিয়া। এতে কি হয়? এটা তো তাহলে কি হবে? উল্টো হবে না। কাছের জিনিস দেখতে সমস্যা হবে। ঠিক আছে, কোথায় সমস্যা? আমাদের কাছের জিনিসে দেখতে সমস্যা। এটা কি কারণে হয়? ঠিক আছে, আগেরটা যেমন বলেছিলাম, দেখো ধরো কোনো কারণে অক্ষিগোলকের আকার বৃদ্ধি পেল। কি হলো? অক্ষিগোলকের আকার বৃদ্ধি পেল। বা আচ্ছা, অক্ষিগোলকের আকার বৃদ্ধি পেলে কিন্তু ফোকাস দৈর্ঘ্য এদিক ওদিক সমস্যা হয়ে যাবে। তাহলে কি হবে? যদি অক্ষিগোলকের আকার বৃদ্ধি পায় কোনো কারণ, যে কোনো কারণে হোক না কেন, ঠিক আছে, মানে বৃদ্ধি নয়, অ্যাকচুয়ালি এক্ষেত্রে হ্রাস পাবে। তাহলে অক্ষিগোলকের আকার যদি হ্রাস পায় তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? অক্ষিগোলকের আকার হ্রাস, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যদি ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে আগের যে প্রবলেমটা হচ্ছিল এবার গিয়ে না রেটিনার পরে গিয়ে মিলবে। আগে তো রেটিনার আগে এসে মিলে যাচ্ছিল, এবার রেটিনার পরে গিয়ে মিলবে। তার মানে বিষয়টা কেমন হবে দেখো। ঠিক আছে, এখানে লেন্স আছে, তো আলো আসছে, এসে কি হচ্ছে আমার এই দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটা নিকট দৃষ্টি, তো আগেরটাই লিখলাম, এটা দূরদৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এরা চলে যাচ্ছে দূরে। কোথায় মিলছে? এটা রেটিনার পরে গিয়ে মিলছে। দেখতে পাচ্ছে না কোনটা? কাছের জিনিস। যতক্ষণ না পর্যন্ত আমার এর ওপর পরিষ্কার আলোটা, প্রতিবিম্বটা রেটিনার ওপর পড়ছে ততক্ষণ তো আমার কোনো কাজ করতে পারবো না, ঠিক কি না? তাহলে যদি আমি এখানে পরিষ্কার কাজ করতে না পারি, পরিষ্কার না দেখতে পাই, দূরে মিলছে, তাই জন্য হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি বলে। তা এটা কাটানোর জন্য আমার কী ইউজ করতে হবে? আমাকে আগেরটা কি ইউজ করেছিলাম? অবতল লেন্স। এটা ঠিক উত্তল লেন্স ইউজ করতে হবে। উত্তল লেন্সের চশমা পরতে হবে। তাতে কি কাজ হবে? উত্তল লেন্স পরলেই কি মিটে যাবে? সঠিক পাওয়ার তো লাগবেই অবশ্যই 100 বার, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আছে এরকম বিষয়টা। একটু বড় করি তাহলে আরও এরকম বিষয় হচ্ছে। কি করলাম? আগে একটা উত্তল লেন্স লাগিয়ে দিলাম। কি লেন্স লাগালাম? উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের ক্যারেক্টারিস্টিক কি? উত্তল লেন্স কি কাজ করবে? উত্তল লেন্সের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইখানে গিয়ে এরা কনভার্জ করবে। ডাইভার্জ না, আগেটা ডাইভার্জ করছিল, এটা কনভার্জ করবে। তাহলে এসে তার মানে এখান থেকে আলোটা আরও কিছুটা কনভার্জ হয়ে যাবে,
কনভার্জ হওয়ার পরে তারপরে কি হবে, তাহলে এরা সঠিকভাবে মিলে যাবে। এরা কিছুটা কনভার্জ হচ্ছে, এটা সোজা হয়নি, কিছুটা কনভার্জ হচ্ছে, তারপরে এখানে এসে মিলছে, এখানে কনভার্জ হচ্ছে, তারপরে এখানে এসে মিলছে। তাহলে এটা কি হলো আমার, এটা তাহলে আমরা প্রকৃতপক্ষে এইখানে যেটা পাচ্ছি একদম পারফেক্ট জায়গাতেই আমি পাচ্ছি। তাহলে এখানে আমরা তাহলে কি ইউজ করছি, উত্তল লেন্স। আর হাইপারমেট্রিক মানে দূরদৃষ্টি, ঠিক আছে। দূরদৃষ্টি কেন হচ্ছে, দূরদৃষ্টি হচ্ছে এই যে এই দূরের জন্য, কিন্তু এখানে কি সমস্যা হচ্ছে, আমরা কাছের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস দেখতে সমস্যা। ক্লিয়ার? তাহলে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়াটা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। এই বস্তুটা কি হয়, যখন মানুষের বয়স 40-এর ওপর হয়ে যায়, 40-এর ওপর হয়ে যায়, তখন আমাদের চোখের, মানুষের চোখের লেন্সের যে স্থিতিস্থাপকতাটা, লেন্সের স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে যায়। লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে গেল, এর ফলে কি হয়, হতে পারে এর বক্রতা ব্যাসার্ধ বেড়ে যেতে পারে লেন্সের, ঠিক আছে, হতে পারে বক্রতা ব্যাসার্ধ কমে যেতে পারে, যা ইচ্ছা হতে পারে। তার ফলে কি হয় দেখবে, হতে পারে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেল, তো এখানে এসে এইরকম ভাবে মিলে যাচ্ছে, ঠিক আছে। অথবা এমনও হতে পারে, এমনও হতে পারে যে এলো, এসে ওরা কি সরাসরি বেরিয়ে গেল, ঠিক আছে। এইখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, আর এখানে বেরিয়ে গিয়ে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে, দুটোই হতে পারে। তার ফলে কি ঘটনা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখে নিলাম, কিন্তু এটা একটা চোখেই দুটোই ঘটতে পারে। আগেরটা আলাদা আলাদা দেখছিলাম, এখন একটা চোখেই দুটো ঘটতে পারে। তখন আমাদের এই সমস্যাটা কাটানোর জন্য কি করতে হয়, এই সমস্যাটাকে বলে হচ্ছে প্রেসবায়োপিয়া, ঠিক আছে। আর এইটাকে কাটানোর জন্য আমাদের একটা চশমা ব্যবহার করতে হয়, সেটাকে বলা হয়, মানে লেন্স, চশমা তো অ্যাকচুয়ালি লেন্সটাকে ব্যবহার করতে হবে, বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে, বা এটাকে প্রোগ্রেসিভ লেন্সও বলে। বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স, প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। তা এটা অ্যাকচুয়ালি আমাদের যে মা বাবারা যারা আছে তাদের চশমা, আমি যদি এটা দেখি, চশমাটা সাধারণভাবে যদি দেখি, দেখবে তলাটায় এইরকম থাকে, এতখানিও থাকে না যদিও, এইরকম থাকে, দেখবে খেয়াল করে, ঠিক আছে। তুমি যখন চোখ দিয়ে এমনি দেখার চেষ্টা করবে, এখান দিয়ে একটু আলাদা দেখতে পারবে, এখান দিয়ে আলাদা দেখতে পারবে। একই চশমা আমরা দুটো জিনিস ইউজ করে ফেলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বাইফোকাল লেন্স, এগুলো ইউজ করা হয়, ক্লিয়ার। আর একটা আছে, সেটা হচ্ছে ক্যাটারাক্ট। এটাকে কি বলে, ছানি পড়া, ঠিক আছে। মানে কি, ঘোলাটে ঘোলাটে দেখতে লাগে, এটা বেশিরভাগ বয়স্ক মানুষদের হয়ে যায়, ঠিক আছে। মানে লেন্সটা, এদের বয়স্ক মানুষের এদের যে লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, লেন্সটা। তাহলে এই হচ্ছে একটা সমস্যা, যে অস্বচ্ছ হয়ে গেলে আমাদের অ্যাকচুয়ালি চোখে ছানি পড়ে, দৃষ্টিশক্তি ব্যাহত হয়। এবার সেটা যদি ঠিকঠাক না করা হয় তো কিন্তু অন্ধ হয়ে যেতে পারে মানুষ, ঠিক আছে। এই জন্য দেখবে যে, তো প্রথমে তো আগে আমাকে সার্জারি করতে হবে, এটা তো অবশ্যই দরকার। সার্জারি করে চোখটা যখন মোটামুটি ঠিক হয়ে যাবে, সার্জারি করার পরে মোটামুটি যখন চোখটা ঠিক হয়ে যাবে, তখন কি করতে হবে,
উত্তল লেন্স যুক্ত, উত্তল লেন্স হাই পাওয়ার, উত্তল লেন্সটা সেটা হাই পাওয়ারের উত্তল লেন্স যুক্ত চশমা আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে এখন একটা নতুন পদ্ধতি হয়েছে যে লেন্স বলি না আমরা, প্লাস্টিকের লেন্স, ঠিক আছে, এই যে আমাদের আইরিশ আছে, হ্যাঁ, আইরিশের পিছনে আটকে দেওয়া হয়। আমাদের যে আইরিশের পার্টটা পড়েছিলাম না, আইরিশের পেছনে লেন্সটাকে আটকে দেওয়া হয়। তাহলে তাতেও আমাদের কিন্তু অনেক সময় কেন সেখানে সমস্যা কাটানোর জন্য ওই খুব ছোট ছোট প্লাস্টিক যেগুলো আছে লেন্স, প্লাস্টিকের লেন্স আইরিশের পেছনে আটকে দিলে এই সমস্যাটা কেটে যায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হচ্ছে পেস বায়োপিয়ার তোমার ক্যাটারাক্টের কনসেপ্ট, ক্লিয়ার। আর তার ত্রুটি কিভাবে সংশোধন করলাম সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, পরে যে টপিকটা জানবো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। দেখো, ধরো আমি এখানে একটা প্রিজম রাখলাম, একটা প্রিজম রেখেছি, ঠিক আছে। কি করেছি আমরা সাদা আলোকে এর ওপর ফেলেছি, সাদা আলো, সাদা আলোকে এর ওপর ফেলেছি। এর ফলে দেখতে পাচ্ছি এই যে আলোগুলো 1 2 3 4 5 6 7টা ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, ভাগ হয়ে কেমন হলো? বে নি আ স হো ক লা। ঠিক আছে, কি কি পেলাম আমরা? অ্যারো সব এদিকে হবে, বে নি আ স হো ক লা। তাহলে বেনি আ স হো ক লা মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, এইগুলো পেলাম। দেখো এখানে দুটো রং, ফার্স্ট আর লাস্ট রংটা দেখো, মানে এটাকে এরকমও বলা হয় VGY। ঠিক আছে, ওকে। ভায়োলেট, কি দেখো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তো এইভাবে ভেঙে যায়। এবার দুটো জিনিস দেখো, বে আর লা মানে হচ্ছে বেগুনি আর লাল, এই দুটো জিনিস খেয়াল করো। একটা জিনিস দেখো, এখান থেকে যে চ্যুতি কোণটা মানে সবচেয়ে বেশি বেন্ডিং হচ্ছে, সবচেয়ে বেশি বেন্ড করছে কোন কালারটা? বেগুনি কালারটা। আর সবচেয়ে কম বেন্ড করছে কে? লাল কালারটা, তাই না? তাহলে এই জিনিসটাকে কি বলে? এই পুরো জিনিসটাকে বলা হয় বর্ণালী। বর্ণালী। এখানে আরো একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে বেগুনির গতিবেগ সবচেয়ে কম হবে, গতি সব থেকে কম, ঠিক আছে। আর লালের হচ্ছে গতি হবে সব থেকে বেশি, সব থেকে বেশি। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন আমাদের লাগবে। এরপরে এখানে তাহলে এইটাতে অ্যাকচুয়ালি মানে আলো এক ধরনের তরঙ্গের মতো কাজ করে, ঠিক আছে, এটা ওয়েভ পার্টিকেল। ঠিক আছে, তাহলে ওয়েভ তৈরি মানে অ্যাকচুয়ালি বলা হয় কি, লাইটকে ওয়েভ বলা হয়, লাইটকে ওয়েভ মানে লাইট ওয়েভ বলা হয়। যদি ওয়েভ হয় তার কি থাকবে? তার কম্পাঙ্ক থাকবে, তার কি থাকবে? কম্পাঙ্ক থাকবে, তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে। আর কি থাকবে? যদি কম্পাঙ্ক থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তার সঙ্গে বেগও থাকবে। ঠিক, তাহলে প্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক মানে বলছে একটা তরঙ্গ তো এইরকম, একটা তরঙ্গ 1 সেকেন্ডে যত কবার, আবারও বলছি, একটা তরঙ্গ
মানে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে একটা তরঙ্গ ওয়েভ যাচ্ছে, ঠিক আছে। বলছে যত 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গের, এই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, মানে এরকম দেখাচ্ছে, দেখো এই হচ্ছে একটা ফুল ওয়েভ, এইটা বলছে যত কটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে পারছে তাকে বলছি আমরা কম্পাঙ্ক। এখানে যদি বলি ধরো 1 সেকেন্ডে এখান থেকে এই ওয়েভটা একটা দুটো তিনটে চারটে, ধরো এইখানে হচ্ছে, এইটা হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে এতটা, তাহলে কম্পাঙ্ক কত বলবো আমার 4, কম্পাঙ্ক কত বলবো 4, কিন্তু একটা ইউনিট তো লাগবে। ইউনিট কি হবে? কম্পাঙ্কের ইউনিট হয় হার্জ, কম্পাঙ্কের ইউনিট হয় হার্জ, ঠিক আছে, এসআই ইউনিট। এটাকে কি বলে? এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটাকে বলে সাইকেলস পার সেকেন্ড। কি বলে? সাইকেলস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত কটা সাইকেল বা পূর্ণ, এটাকে কি বলবো, এই যে ফুল যে পূর্ণ কম্পাঙ্ক, পূর্ণ কম্পন, মানে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলছি আমরা সাইকেলস পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই বস্তুটা হলে কম্পাঙ্ক। এইবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য একটা ওয়েভ আঁকি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এভাবে কন্টিনিউ চলছে। আমি এখানে একটা পিক পাচ্ছি, এইখানে একটা পিক পাচ্ছি, এই দুটো পিকের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটো পিকের যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সিম্পল একদম, ঠিক আছে। কি বলছে? যে কোনো তরঙ্গের কম্পন হচ্ছে, সমানভাবে কম্পন হচ্ছে, ঠিক আছে, সমকম্পনে আছে, কম্পনটা সেম, মানে একই দশায় হচ্ছে, মানে এই একই দশা, এইভাবেই কন্টিনিউ চলছে কম্পনটা। যদি এই রকম ঘটনা ঘটে তখন কি করছি, সমদশায়, মানে আমি এরকম ব্যাপার নয় যে এই পিকেই নিতে হবে, মানে যদি আমি ধরো এই পয়েন্টে নিলাম, তাহলে এখানে গিয়েও আমাকে এই পয়েন্টে দেখতে হবে, এই যে ডিস্টেন্সটা সেমই হবে সবসময়, যদি সমভাবে কম্পিত হয় তাহলে সেমই হবে। যদি এখানে যাই তাহলে আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিতে হবে, সমদশায় হতে হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে। তাহলে সিম্পলি যেটা বুঝি, যে কোনো স্টিল থাকবে, মানে এখান থেকে এইখানে, বা এই পরের পয়েন্টটা থেকে তার পরের পয়েন্টটা, এই যে দৈর্ঘ্যটা, এইটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এবার তরঙ্গ দৈর্ঘ্য এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে মিটার, এসআই ইউনিটই সাধারণভাবে ইউজ করা হয়, মিটার, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল। এবার এলো বেগ, অ্যাকচুয়ালি এটা তরঙ্গ বেগ, ঠিক আছে। তরঙ্গ বেগ, আচ্ছা, কম্পাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি, তরঙ্গ দৈর্ঘ্যকে এই চিহ্নটা, এটাকে বলে ল্যামডা চিহ্ন, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি। আর বেগ বলি আমরা ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, মানে বেগ মানে কি বলছে, যে কতবার, মানে এই তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, এইটা হচ্ছে আমাদের বেগ। ক্লিয়ার? তাহলে তিনটে কনসেপ্ট আমরা ক্লিয়ার পেলাম, যে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু বেগ হচ্ছে, সরি, তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, এটা পেলাম আমরা তরঙ্গ বেগ। ক্লিয়ার? ঠিক আছে। যেমন বলছিলাম তরঙ্গ বেগ, দেখো দুটোই তো সাদা থেকে ভাঙছে, ঠিক আছে, তো লালের জন্য গতি সবচেয়ে বেশি, বেগুনির জন্য গতি সবচেয়ে কম, ঠিক আছে। আর এর একক কি হবে? এর ইউনিট কি হবে? ইউনিট হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। কিসে হচ্ছে? এসআইতে। কিসে হচ্ছে? এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এইগুলো গেল আমাদের আলোর তরঙ্গ, ঠিক আছে। এর বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, এক্স রশ্মি আছে, গামা রশ্মি আছে, ইনফ্রারে আছে, নানা রকম রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, নানা রকমের তরঙ্গ কিন্তু আছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা তো গেল আমাদের তরঙ্গ নিয়ে। আর একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, মানে কি? আলোর বিক্ষেপণ। কি বলে সেটাকে? আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ, সেটাকে বলি আমরা স্ক্যাটারিং অফ লাইট বা আলোর
বিক্ষেপণ। এই বস্তুটা কি? আলোর বিক্ষেপণ। বলছে দেখো যে রশ্মিগুলো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হয়, এরকমও তরঙ্গ দৈর্ঘ্যের হতে পারে আলোক রশ্মি, আবার এইরকমও হতে পারে। ঠিক আছে, যেগুলোর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, সেগুলো কি করে, বিশিষ্ট মানে এগুলোকে তরঙ্গগুলোকে কি করে, সূর্যালোক শোষণ করে, এবং সূর্যালোক শোষণ করার পর সূর্যালোক সেটা চারিদিকে ছড়িয়ে দেয়। তরঙ্গ দৈর্ঘ্যগুলো সূর্যালোক শোষণ করলো, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিল। বিষয়টা বোঝা গেল? আরো ভালো করে বলি, আমরা VGYOR বেনিয়াসহ কলাতে আর কি, মানে বেনিয়াসহ কলাতে নানা 7 রকমের পটি আছে। এবার বায়ুর মধ্যেও বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে, এবার দেখছে যে সূর্য থেকে আসছে, সূর্যালোক থেকে আসছে যে রশ্মিগুলো আসছে, সেই রশ্মিগুলোর মধ্যে যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেইগুলো এই গ্যাসীয় কণাগুলো শোষণ করে নিচ্ছে, শোষণ করে তারপর কি করতে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, স্ক্যাটার করে দিচ্ছে। তাই জন্য স্ক্যাটারিং অফ লাইট বলা হয়। এই যে আমরা আকাশের রং নীল দেখি কেন? এই স্ক্যাটারিং অফ লাইটের জন্য, আলোর বিচ্ছুরণের জন্য। এছাড়াও ধরো ঠিক আছে, আকাশ নিয়ে এটা একটা কারণ, প্রতিফলন, এর সঙ্গে আরো কিছু কারণ আছে। যদি পার্টিকুলারলি আমি আলোর বিক্ষেপণের এক্সাম্পল দিই, তাহলে যে সূর্য মানে যখন উদিত হয় বা অস্তমিত যায়, সেই সময় সূর্যের আলোকে মানে আমরা সূর্যকে লাল দেখতে পাই, তার পেছনে কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। এছাড়াও তুমি যদি আরো ভাবো যে দেখো চাঁদের যদি মানে পৃষ্ঠ থেকে আমরা যদি আকাশকে সবসময় কালোই দেখাবে, কেন দেখাবে? কারণ বায়ুমণ্ডলে মানে বায়ুমণ্ডল নেই, ওখানে বায়ুমণ্ডল নেই মানে ধূলিকণা নেই, ধূলিকণা নেই মানে কি হচ্ছে, সেখানে কোনো আলো যে চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে সেরকম কোনো সুযোগ নেই। তাই জন্য মানে চাঁদের পৃষ্ঠ থেকে আকাশকে সবসময় কালো দেখাবে। আমাদের এখানে কি দেখতে পাই? নীল দেখতে পাই, নানা রকম অন্য রকমের রঙ অনেক সময় দেখতে পাই। তো এই হচ্ছে কারণ, হচ্ছে আমাদের এখানে আলোর বিক্ষেপণের বা স্ক্যাটারিং অফ লাইটের নানা ধরনের কারণ এবং তার ফলাফল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। এবং আলোর চ্যাপ্টারটা কিন্তু এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে।